আহমেদ নিজের হাত পা গুটিয়ে মুখ কুঁচকে অসহায় নেত্রে রোজার দিকে তাকিয়ে রয়েছে, যে এখন আপাতত কোনো রকম ভাবান্তর ছাড়া ঠোঁটে মুখে বাচ্চাদের মতো চকলেট লাগিয়ে আয়েশ করে চকলেট খাচ্ছে। বিছানায় ছড়িয়ে থাকা চকলেটের দিকে তাকিয়ে নিজে থেকেই অল্প করে মুচকি হাসলো আহমেদ। কিছুক্ষণ আগে রোজা খাবার খাওয়া নিয়ে রেগে গিয়েছিল, আর এখন তার মুখে রয়েছে বড় এক চকলেট, আর দু হাতে রয়েছে দুটো ভিন্ন ফ্লেভারের চকলেট। আসলে কিছুক্ষণ আগে রোজা রেগে গিয়ে সবজি খাওয়া ছেড়ে দিয়ে মুখ ফুলিয়ে বসেছিল এবং জেদ ধরেছিল যে সে কোনোভাবেই এসব উদ্ভট সবজি খাবে না যদি না আহমেদ তাকে চকলেট দেয়। শেষমেশ বাধ্য হয়ে আহমেদ পকেট থেকে সমস্ত চকলেট বের করে রোজার হাতে দিয়ে দিয়েছে, যেটা দেখে রোজা অনেক বেশি খুশি হয়ে যায়। শুধু তাই নয়, রোজাকে সেসব চকলেট দেওয়ার সাথে সাথেই আহমেদকে নিজের আধ খাওয়া এঁটো চকলেটটাও দিতে হয়েছে, কারণ রোজার ভাষ্যমতে আহমেদ নাকি রোজাকে তার চকলেটটা দেখিয়ে দেখিয়ে খেয়েছে বলে তার মনে হয় যে সে চকলেটটা বেশি সুস্বাদু, আর এই কারণে সে এখন আহমেদের খাওয়া চকলেটটাও খেয়ে দেখবে। আহমেদের অসহায় চোখ দুটো রোজার নজরে পড়ে না, সে তো এখন একেবারেই বেখেয়ালে আয়েশ করে চকলেট কামড় দিচ্ছে, যেন পৃথিবীর আর কিছুই তার মাথায় নেই। আর এইদিকে আহমেদ মুখে হাত রেখে মুগ্ধতার চোখে তাকিয়ে রয়েছে রোজার দিকে। সে তো মূলত রোজার জন্যই সমস্ত চকলেট এনেছিল। সে কি এতগুলো চকলেট একা একা খেতে পারত নাকি, তাও আবার তার প্রিয়তমাকে ছাড়া? সবজি খাওয়ার পর তো সেই চকলেটগুলো রোজাকে দিত আহমেদ, কিন্তু এই মেয়েটা এখন সবজি খাওয়া ছেড়ে দিয়ে রীতিমতো চকলেট গোগ্রাসে গেলা শুরু করেছে। আহমেদ এবার অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। তার আগেই বোঝা উচিত ছিল যে এই মেয়ে চকলেট প্রতি এমন পাগলামি কখনোই যাবে না। কেন যে সে চকলেটগুলো আগে বের করতে গেল? একটা দীর্ঘশ্বাস ফেলে সে এবার সৌরভের দিকে তাকালো, যে এখন চোখ পিটপিট করে রোজার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন এরকম পরিস্থিতি সে আগে কখনো দেখেনি। আসলে তো রোজার মতন একজন দৃঢ় এবং রাগে একটা মেয়েকে এখন বাচ্চাদের মতো করে চকলেট খেতে দেখে সৌরভের মনে হলো সে এখন স্বপ্ন দেখছে। কিন্তু তার পরক্ষণেই মনে পড়ে গেল আহমেদ তাকে দেখাতে চেয়েছিল 4 বছর আগের রোজাকে। এবার সৌরভ বেশ ভালো করে বুঝলো যে আহমেদের দেওয়া চমকটা কী ছিল। সৌরভ অসহায় চোখ নিয়ে তাকালো আহমেদের দিকে। আহমেদ চোখের ইশারা করে রোজাকে দেখতে বলল। সৌরভ নিজের মাথা নেড়ে বোঝালো যে সে আসলে চমকে গেছে। রোজা 3-4টে চকলেট খাওয়া হয়ে গেলে আহমেদ মৃদু হেসে বলে, আচ্ছা রোজা, তুমি আগে তো সবজিগুলো খেয়ে নাও, তারপর যত খুশি চকলেট খাও। পারলে আমি তোমার জন্য আরও নিয়ে আসবো, কিন্তু খালি পেটে এভাবে তো চকলেট খাওয়া যাচ্ছে না। পেট ভরবে না তো, পরে মেডিসিন নিতে লাগবে, সেই মেডিসিনও কাজ করবে না। রোজা একটু বিরক্ত হয়ে আরেকটা চকলেটের মোড়ক খুলতে খুলতে বলল, আপনি আমার কথা শুনছিলেন? আমি আপনার কথা শুনবো কেন? কত মিষ্টি করে ভদ্র একটা মেয়ের মতো আপনার কাছে একটুখানি চকলেট চেয়েছিলাম, এক কামড় তো দিতে পারতেন, সেটা দিয়েছেন আমাকে? দেননি। আমিও আপনার কথা শুনবো না, চুপ থাকুন তো, খেতে দিন আমাকে। আহমেদ কপালে হাত রেখে গভীর শ্বাস ফেলে বলল, রোজা, এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম মাই কুইন। সবজি খাওয়া হয়ে গেলে তোমাকে তো দিয়ে দিতাম সব। অনেকগুলো তো খেলে, এখন বাকিগুলো রেখে দাও, খাবার শেষ করে তারপর এগুলো খেও। রোজা আরেক কামড় দিয়ে মুচকি হেসে বলল, সবজিগুলোর জন্য যদি আপনার অনেক বেশি কষ্ট হয়ে থাকে তাহলে নিজে বসে বসে গিলুন গে। আহমেদ বুঝতে পারল যে এভাবে সোজা আঙুলে কাজ হবে না। রোজার এই নির্ভীক অবাধ্যতায় শেষে কিছু একটা ভেবে একটু কপালে ভাঁজ ফেলে মুচকি হাসল সে। সৌরভের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে রোজার দিকে ঝুঁকে গিয়ে ঠিক কানের পাশে ফিসফিস করে বলল, তুমি যদি এখন আমার কথা না শোনো, তাহলে আমি চুপ করে সৌরভের সামনেই তোমার এই চকলেটি ঠোঁটে একটা চুমো খেয়ে নেব। আর এই চুমোটা এমনভাবে দেব, পরবর্তীতে কিছু হয়ে গেলে দোষ কিন্তু আমার থাকবে না, বুঝলে? ফট করে রোজা বিস্ময়ে একটু থমকে গেল। কান দুটো গরম হয়ে ঝাঁঝা করে উঠল তার। তারপর বড় বড় চোখে আহমেদের দিকে তাকিয়ে রইল। আহমেদের এমন সূক্ষ্ম কৌশলে রোজা শুকনো ঢোক গিলল, আবার ভেতরে ভেতরে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এই অসভ্য লোকটা একদম ঠিক পয়েন্টেই আঘাত করে।
খুব ভালো করে যেন রোজার দুর্বল জায়গায় ঢিল মারতে জানে সে। আহমেদের কণ্ঠে সেই মিষ্টি হুমকির স্বরে রোজার মুখে ভয় ফুটে উঠল, কিন্তু সে নিজের কঠোরতা ধরে রাখতে চাইল। তবুও তার চোখে মনের এক দুর্বলতার ঝলক দেখা গেল, যেন মুহূর্তেই হার মেনে গেছে। আহমেদ তাকে খুশি করে বলল, এবার বলো, খাবার শেষ করছো কিনা, নাকি আমি আমার কার্যক্রম শুরু করব? বলেই আহমেদ নিজের শার্টের হাতা গোটাতে থাকলো। রোজা এবারও বিভ্রান্তিতে পড়ে তাকিয়ে থাকলো আহমেদের দিকে। লোকটা এমনভাবে শার্টের হাতা গোটাচ্ছে যেন তাকে চুমু খাবে না, বরং যুদ্ধে নামবে। রোজা আবারও শুকনো ঢোক গিলল। তবে তার এখন মোটেই এই সুস্বাদু টেস্টি চকলেটগুলো হারাতে ইচ্ছে করছে না। আহমেদ আরেকটু চাপা গলায় ফিসফিস করে নেশালো কণ্ঠে বলে উঠল, বিলিভ মি মাই কুইন, তোমার এই চকলেট লেগে থাকা ক্রিমি ঠোঁটে এখন আমার ফ্রেঞ্চ কিস করতে আমার কিন্তু বেশ ভালো লাগবে। নাও, চয়েস ইজ ইয়োর্স। চমকে গেল রোজা। এবার সেই ফ্রেঞ্চ কিস। এখনও তো সে এই ভুলটা দ্বিতীয়বার করবে না। এবার বুদ্ধিমতীর মতো রোজা একটু হালকা মেকি হাসি দিয়ে বলল, আরে ঠিক আছে, শুধু শুধু এত কষ্ট করে কেন এসব করতে যাবেন বলুন তো? কোনো দরকার নেই। বলেই রোজা তার হাতে থাকা চকলেটটা মুখে ঢুকিয়ে বাকি চকলেটগুলো একসাথে জট করে পুরোটা আহমেদের হাতে দিতে দিতে বলল, আমি তো আর আপনার মতো অবাধ্য না। আমি খুব ভালো একটা মেয়ে। এই নিন আপনার চকলেট। এগুলো নিয়ে এখন আপনি যা খুশি তাই করুন। আর সেই উদ্ভট টাইপের সবজিগুলো আমাকে দিন, আমি বসে বসে পুরোটা গিলছি। তবুও সৌরভের সামনে কিঞ্চিত পরিমাণে ছিটে ফোঁটাই থেকে যাওয়ার মান সম্মানটা মরুভূমির ধুলোতে মিশিয়ে দেবেন না। শেষের বাক্যটা রোজা একটু দাঁত চেপে বলল। এরপর বিড়বিড় করে বলে উঠল, চকলেট খাওয়ার থেকে এখন নিজের ঠোঁট বাঁচানো ফরজ। এই লোকের উপর একদম বিশ্বাস নেই। আহমেদ একটু কৌশলী হাসি দিয়ে রোজার হাত থেকে চকলেটগুলো নিয়ে সরিয়ে রাখল। এরপর তার সামনে সবজির ট্রেটা রাখতে রাখতে বলল, সবজিগুলো খাওয়া শেষে মেডিসিন নিয়ে নেবে, তারপর সমস্ত চকলেট আবার দেব। বলে সবজিগুলো আস্তে আস্তে রোজার মুখে খাইয়ে দিতে লাগলো সে। রোজা বাধ্য হয়ে এক এক করে খেতে শুরু করলো। তবে তার চোখ চকলেটগুলোর দিকেই ছিল। ইচ্ছে করলে যেন ঝাঁপিয়ে পড়ে সব চকলেট নিজের করে ফেলে। সবজি শেষ করার পর আহমেদ সুন্দর করে তাকে মেডিসিনগুলোও দিয়ে দিল। এই সময়ে হঠাৎ সৌরভের একটা ফোন আসলো। আহমেদ আর রোজা দুজনেই একসাথে তাকালেই সৌরভ আহমেদকে উদ্দেশ্য করে বললে, ফ্ল্যাট থেকে কনক কল করেছে স্যার। আহমেদ তীক্ষ্ণ চোখে তাকালো সৌরভের দিকে। আসলে কনক হলো আহমেদের হয়ে কাজ করা এক বিশ্বস্ত কর্মচারী। আপাতত জেপাকে যেই ঘরে আটকে রাখা হয়েছে, কনক সেই ঘরটাতেই সিকিউরিটি দিচ্ছে। এই জন্য আহমেদ রোজাকে কিছু বুঝতে না দিয়ে সৌরভকে উদ্দেশ্য করে বলল, যাও, বাইরে গিয়ে কথা বলে এসো। কথাটা শুনে রোজার তীক্ষ্ণ মস্তিষ্কে কিছু একটা আঘাত হনে। ভ্রু কুঁচকে আহমেদের দিকে তাকায় সে। আহমেদের কথা বলার ভঙ্গিটা বেশ গুরুতর লাগলো তার। এরই মধ্যে সৌরভ মাথা নেড়ে কেবিনের বাইরে চলে যায়। আহমেদ এবার আরেক চামচ সবজি নিয়ে রোজার মুখের সামনে ধরলেই রোজা কিছুক্ষণ থেমে অন্যরকম কণ্ঠে বলে ওঠে, কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? আহমেদ ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা টেনে বলল, তোমায় মিথ্যে বলবো না রোজা, হ্যাঁ লুকোচ্ছি, কিন্তু এখন এই বিষয়ে কিছু জানতে চেও না প্লিজ, বলতে পারবো না। সৌরভ ভাই, কোথায় আপনি? কনক ভয়ার্ত স্বরে বলে উঠল। সৌরভ সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে বলে উঠল, এখনো হসপিটালে আছি। কেন, কি হয়েছে? কনক এবার কপালের ঘাম মুছে শুকনো ঢোক গেলে বলে উঠল, আসলে সৌরভ ভাই, ওই মেয়েটা তো আসলে জেবা বোকা বানিয়ে পালিয়ে গেছে। কথাটা শোনা মাত্র সৌরভের মাথা ঘুরে গেল। চোখ বড় করে চমকে তাকালো। বেশ জোরে সোরে চিৎকার দিয়ে বলে উঠল, কি বলছে কনক? এসব কি বলছো কনক? পালিয়ে গেছে মানে? পালিয়ে গেছে মানেটা কি? তোমরা কি করছিলে তখন? এতটা ইরেসপন্সিবল তোমরা কিভাবে হতে পারলে কনক? শিট! কনক এবার তড়িঘড়ি করে বলল, সৌরভ ভাই, বিশ্বাস করুন, মেয়েটা যে ভেতরে ভেতরে এতটা শয়তান জানতাম না। ওই হারামি পানি খাওয়ার নামে আমাদেরকে ইমোশনালি
শাট আপ কনক, এসব না হয় আমি বুঝবো, কিন্তু স্যারকে এখন কিভাবে বুঝাবো? তুমি নিজেও জানো এটা একটা কতটা সেনসিটিভ ইস্যু ছিল। স্যার আমাদেরকে মেরেই ফেলবে কনক। কনক এবার অপরাধীর ন্যায় নীরব রইল। তার আসলে ফালতু মেয়েটার ফাঁদে পা দিয়ে তাকে বিশ্বাস করা উচিত হয়নি। নিজের প্রতি বেশ বিরক্ত লাগছে তার। সে এবার কিছুটা চাপা স্বরে মিনমিন করে বলল, সৌরভ ভাই, এবারের মতো স্যারকে একটু সামনে নিন। আমি তো ভয়ে স্যারের কাছে আসতে পারবো না। কনক ছেলেটা নতুন জয়েন করেছে তাদের গ্রুপে, এখনও সব কিছু ঠিকমতো শিখতে পারেনি, আর সে একটু ভীতু টাইপের। এটা খুব ভালো করে জানে সৌরভ। এমনকি কনক তো বড় ভাইয়ের মতো সম্মান করে তাকে। তাই সৌরভ চাইলেও কড়া কথা শোনাতে পারল না। নিজেকে সামলে নিয়ে ঠোঁট ভিজিয়ে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, আমি দেখছি। পট করে কল কেটে সৌরভ কেবিনে আহমেদের উদ্দেশ্যে পা বাড়াতে গিয়েও থেমে গেল। চট করে মাথায় একটা সুবুদ্ধির আগমন এলো। দ্রুতগতিতে সে এবার পকেট থেকে আবারও ফোন বের করে কল লাগালো আকরাম চৌধুরীর নাম্বারে, যিনি এখন সিআইডি ব্যুরোতে এসিপি অভিজিতের উপর নজর রাখছে। এরপর কানে ফোন নিয়েই আশেপাশে সতর্কতার দৃষ্টিতে তাকিয়ে তড়িঘড়ি করে আহমেদকে কিছু না বলে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল সৌরভ। সব ওষুধ ঠিকমতো খাওয়ার পর রোজা আহমেদকে শিশুদের মতন আবদার করে বলল, এবার দিন চকলেটগুলো, সবগুলোই দেবেন। আহমেদ মুচকে এসে জবাব দিল। রোজার চুয়াল ঝুলে পড়ল। লোকটা আবারও তার দুর্বলতার সুযোগ নিচ্ছে। সে এবার অসহায় চোখে তাকিয়ে বলল, এমন করবেন না, চকলেটগুলো দিয়ে দিন না। আপনি জানেন আমি অনেক দিন ধরে এসব চকলেট খাইনি, তাও শুধুমাত্র আপনার শোকে। শেষের বাক্যটা রোজা এমনভাবে উচ্চারণ করলো যেন সে চকলেট খেতে না পারার জন্য আহমেদ একমাত্র তাই। আহমেদ দুষ্টু হাসি হেসে বলল, আচ্ছা, তাহলে আমার ঠোঁটে চুমু দাও। এসব চকলেটের সাথে সাথে ক্যান্টিন থেকে আরও অনেকগুলো চকলেট কিনে দেবো তোমার জন্য। রোজার এখন ইচ্ছে করলো নিজের মাথাটা নিজেই ফাটাতে, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে রোজা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি এখন অসুস্থ আহমেদ। এই অবস্থায় আপনার ঠোঁটে চুমু খেলে তো আপনিও অসুস্থ হয়ে পড়বেন। বিষয়টা আসলে বেশ গুরুতর ভঙ্গিতে বলল রোজা, যেন সে আহমেদের অসুস্থ হয়ে যাওয়া নিয়ে সে বেশ চিন্তিত। আহমেদ বিরক্তিকর ভঙ্গিতে বলল, কোথায় তুমি অসুস্থ? আর অসুস্থ হলেও বা কি সমস্যা? এসব কোন ধরনের ডিজিটাল অজুহাত দিচ্ছ তুমি আমাকে? রোজা এবার হা করে কিছু বলতে যাবে, ঠিক তখনই আহমেদ আবারও বলে উঠল, তোমার তো উচিত ছিল জ্ঞান ফিরে আসার সাথে সাথে আমাকে একটা চুমু খাওয়া, কারণ এই একটাই মানুষ তোমার জন্য সবচেয়ে বেশি অস্থির হয়েছিল। আমার এই অস্থির হৃদয়টাকে শান্ত করার জন্য কিছু করেছো তুমি? বলো, কিছু করেছো? রোজা পিটপিট করে তাকিয়ে দুদিকে মাথা নাড়াল, যার অর্থ সে আসলে কিছু করেনি। আহমেদ আবারও ফট করে বলে উঠল, তাহলে কি তোমার কিছু করা উচিত না? একটু চুমুই তো চেয়েছি, তোমার চকলেটগুলো তো আর চাইনি। রোজার এখন উচিত ছিল তবদা খেয়ে থমকে তাকিয়ে থাকা, কিন্তু এবার নিজের হাসিটা আর আটকাতে পারল না সে। ফিক করে হেসে ফেলল। এতদিন পর রোজার এই প্রাণখোলা হাসি দেখে আহমেদ নিজেও কিছুটা থমকে তাকিয়ে রইল রোজার দিকে। সে আজ অনেকদিন পর রোজাকে এমন মন খুলে হাসতে দেখল। কতদিন হয়ে গিয়েছে সে হাসিটা দেখেনি। রোজা তখনও হেসেই যাচ্ছে, হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার উপক্রম, কিন্তু তাও তার হাসি থামছে না যেন। আরও কিছুক্ষণ হাসার উপর দ্বিধা করে রোজা অবশেষে আহমেদের দিকে তাকালো, কিন্তু নেশারা চোখে আহমেদকে তার দিকে তাকিয়ে থাকতে থেকে রোজার হাসি থেমে গেল। নিজেও থমকে গেল কিছুটা। আহমেদের চোখে যে সে এখন অন্য কিছু দেখতে পাচ্ছে। রোজা এবার অপ্রস্তুত ভঙ্গিতে কানের পেছনে বেনি থেকে ছুটে আসা ছোট চুল গুজে বলল, ওভাবে তাকিয়ে রয়েছেন কেন? আহমেদ সেভাবেই মুচকি এসে বলল, আজ আর বললেন আছে, অসভ্যের মতো তাকিয়ে রয়েছে কেন? রোজা এবার ফট করে আহমেদের দিকে তাকালো। এখন চোখ জোড়া এমন কাতর ভঙ্গিতে রাখলো যেন সে চমকে গেছে আহমেদের কথায়। রোজা এর আগে যতবারই আহমেদকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখেছে ততবারই বলেছে যে অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন, অথবা অসভ্যের মতো তাকিয়ে থাকবেন না।
তাহলে কি আহমেদ তার এই কথাগুলোর জন্য কষ্ট পেত তখন? ভেবেই বুকটা কেঁপে উঠল রোজার। আহমেদের এই কথাটা যেন তার বুকের এক ছোট্ট কোণায় তীব্র আঘাত হানল। সে তো কখনোই কথাগুলো সেভাবে গুরুতর ভঙ্গিতে বলেনি। সে কখনোই আহমেদের নেশালো চোখ জোড়াতে খারাপ কিছু দেখতেই পায়নি, বরং সর্বদাই দেখতে পায় তার জন্য অগাধ ভালোবাসা এবং তাকে পাওয়ার জন্য অবিরাম আকাঙ্ক্ষা, যা শুধুমাত্র একজন স্বামী বা প্রেমিকের মধ্যেই থাকে। আর তাছাড়া আহমেদ তো এখন তার স্বামী। সে যদি রোজার দিকে সেভাবে তাকিয়েও থাকে, তাও তো রোজা আহমেদকে তার জন্য খারাপ বলতে পারে না। রোজার এই দুনিয়াবি চিন্তাভাবনার মাঝে আহমেদ দু আঙুলে তুড়ি বাজিয়ে বলল, কি হলো? কোন দুনিয়ায় হারিয়ে গেলে? হুঁশ ফিরে এলো যেন রোজার। সে এবার কিছুটা বিস্ময়ের সাথে কাতর কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার এই কথাগুলোর জন্য তখন কষ্ট পেতেন? আহমেদ এক মুহূর্তের জন্য চুপ থাকলো। আজ আর মিথ্যে কথা বলতে ইচ্ছে করলো না তার। চোখে যেন হাজার শব্দের ভার, যেন তার নীরবতায় বলে দিচ্ছে কত কথা। রোজার প্রশ্নটা তার হৃদয়ে যেন এক তীব্র ঢেউ তুলেছে, যা তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব স্মৃতির গভীরে। কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলে উঠল, রোজা, তোমার সেই কথাগুলো হয়তো সেভাবে বলোনি, আমিও জানি সেটা। কিন্তু আমার মনে যে না চাইতেও গভীর ক্ষত হয়ে যায় যখন তুমি বলতে অসভ্যের মতো তাকিয়ে রয়েছি। তখনও আমি ভাবতাম হয়তোবা আমার চোখের ভাষা তুমি বুঝতে পারোনি। জানো, আমি তোমার দিকে তাকিয়ে থাকি কারণ তোমার চেহারায় এক অদ্ভুত শান্তি খুঁজে পাই, যে শান্তিটা কোনোদিনও পূর্ণভাবে আমার হয়নি। তবে আমি সেই অসভ্য হয়ে থাকতে চাই, তোমার প্রতিটি হাসির মুহূর্ত চিরকাল ধরে রাখতে চাই। আমার এই চোখে যে গভীরতা দেখো, সেটার মধ্যে শুধু তোমার জন্য ভালোবাসা। তোমার দিকে এইভাবে তাকিয়ে থাকা ছাড়া আমি আর কি করতাম? আমার মন, আমার সবটুকু আবেগ শুধু তোমাকেই যে চায়। আহমেদের কণ্ঠের গভীরতা যেন রোজার হৃদয় তোলপাড় করে উঠল। সে কখনো ভাবতেও পারেনি আহমেদ এসব সিরিয়াসলি নিয়ে নিত। তার চোখে এমন এক মায়া, এমন এক ভালোবাসার ছাপ ফুটল, যা রোজার বুকের ভেতরটা আলোড়িত করে তুলল। আহমেদের মনে সে তীব্র টান আর আবেগে ডুবে গেল সে। আহমেদ এবার অন্যমনস্ক হয়ে অসহায় ও দুর্বল কণ্ঠে বলে উঠল, সেদিন হসপিটালে এসে তোমার রক্তাক্ত চেহারাটা দেখে বুকটা কেঁপে উঠেছিল আমার। ওই একটা দিনই ছিল যেদিন আমি নিজে থেকেই চেয়েছিলাম যে তুমি বলে ওঠো অসভ্যের মতো তাকিয়ে থাকবে না। কতক্ষণ তাকিয়ে রইলাম, তাও তুমি বললে না। কিছুক্ষণ থেমে একটু সময় নিয়ে আহমেদ এক ধরনের মিষ্টি কিন্তু বিষণ্ণ হাসি দিয়ে বলল, তুমি কখনো অনুভব করেছো মাই কুইন, সবচেয়ে কাছের প্রিয় মানুষটা যখন তোমার দিকে মুখ ফিরিয়ে তাকায় তখন তার চোখে এক অদ্ভুত মায়া থাকে। তুমি যতই তাকে কাছে পাও তবুও তার জন্য মন ছটফট করে, যেন তাকে কাছে পাওয়ার পরও তোমার কাছে পাওয়া হয় না। তোমার সেসব কথাগুলো তখন আমার কাছে এক একটা অমোঘ ছুরি হয়ে বাজতো। একবার যদি জানতে কত গভীরভাবে তোমাকে চাই, কতদিন সেই চোখগুলো শুধুই তোমার মুখ দেখে শান্তি পেতে চেয়েছে, আর আমি তখন নীরবে নিজের মনের কষ্টগুলোকে নিঃশব্দে চাপা দিতাম। তোমার মুখে অসভ্য শব্দটা শোনার পরও তোমার প্রতি ভালোবাসাটা একটুও কমতো না, বরং যেন আরেকটু বেশি করে চেয়েছি। জানো, আমি আমি হয়তো সেই অসভ্যই যে তোমার দিকে তাকিয়ে সারা জীবন মুগ্ধ হয়ে থাকবো, যদি তুমি অনুমতি দাও। আহমেদের কণ্ঠে এই গভীর আবেগ যেন রোজার হৃদয়ে প্রবল ঝড় তোলে। ছলছল চোখে ঠোঁট ফুলিয়ে তাকালো সে। নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে তার। সে কখনোই আহমেদকে এভাবে কষ্ট দিতে চায়নি। সবসময় সে নিজের কঠোর দৃঢ় ভাবটা বজায় রাখার জন্য সেরকম আচরণ করেছে। এবার ঠোঁট ফুলিয়ে বড় বড় শ্বাস নিতে থাকলো রোজা। তার ভীষণ কান্না পাচ্ছে। আহমেদ দেখলো কিন্তু কিছু বলল না। আহমেদের নীরবতায় তার প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। চোখের পানিটা চেপে রাখা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এদিকে আহমেদ আড়ালে মুচকি হাসল, যেন সে জানে এবার কি হতে যাচ্ছে। সে এবার বিড়বিড় করে শুনতে লাগলো, 1, 2
রোজার চোখ ছলছল করতে করতে আর নিজেকে সামলাতে পারল না। আহমেদ 3 পড়ার আগে দ্রুত একটু এগিয়ে এসে আহমেদের কোলে বসেই তাকে শক্ত করে জড়িয়ে তুলল, যেন এক মুহূর্ত তাকে আলাদা হতে দেবে না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই চেপে ধরল আহমেদকে। আহমেদ এবার 2 হাতে রোজাকে আগলে আরো জোরে চেপে ধরে বলে উঠল। 3। রোজা এবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, সেইভাবে আপনাকে কখনো বলিনি, বিশ্বাস করুন। আমি কখনোই আপনাকে ওইভাবে বলতে চাইনি। মজা করেছি, মজা করেই বলেছি, সত্যি করে কিছুই বলিনি। আপনি রাগ করবেন না, আপনি তো জানেনই আমি আপনাকে। বলতে গিয়েও থেমে গেল রোজা। কথাটা গলার কাছে আটকে গেল তার। গত 3 বছরে যে এই কথাটা উচ্চারণ করেনি সে। রোজাকে এভাবে থমকে যেতে দেখে আহমেদ নরম একটা হাসি দিয়ে তাকে একটু আলগা করে মুখের দিকে তাকালো। চোখে একরাশ স্নিগ্ধ মমতা নিয়ে বলল। তুমি আমাকে কি? কথাটা শেষ করো মাই কুইন। রোজা আজ আর ভনিতা চাইল না। গভীর আবেগ নিয়ে চোখ বন্ধ করে সারা শরীরে যেন একটা শক্তি এসে গেল তার। এক নিঃশ্বাসে জোরে জোরে বলে উঠল। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, 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 ভালোবাসি। আহমেদ তাকালো না, তবে দীর্ঘদিন পর আবারও সে বাক্যগুলো শুনে পুরো শরীর শিউরে উঠল তার। সময় নিয়ে রোজার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, চোখে গভীর আবেগ আর প্রশান্তি। এরপর ধীরে ধীরে মাথা উঁচু করে রোজার কপালে এক মমতাময় চুমু এঁকে দিল। আবেশে চোখ বন্ধ করে নিল রোজা। সে নিজেও এবার আর একটু এগিয়ে এসে আহমেদের কপালে আলতো করে চুমু খেয়ে নিল, যেন সে তার ভালোবাসার প্রকাশকে আর কোনো বাধা ছাড়াই উন্মুক্ত করল। আহমেদ এবার রোজার চোখের পানি 2 হাতে সযত্নে মুছে দিয়ে দুষ্টু হেসে বলল। গত 2 দিন আমাকে বেশ কাঁদিয়েছ তো, এজন্য তোমাকেও একটু কাঁদালাম। রোজা এবার ছলছল চোখে ভ্রু কুঁচকে তাকালেই আহমেদ কপট রাগ দেখিয়ে বলে ওঠে। ভনিতা বাদ দাও, তাড়াতাড়ি ঠুটে চুমু খেয়ে আমার পাওনাটা পূরণ করে দাও। তোমার চকলেটগুলো দিয়ে আমি চলে যাই। হসপিটালে অনেক ফর্মালিটির কাজ বাকি আছে। আহমেদ ভাবল রোজা এবারও কোনো কাহিনী করবে, কিন্তু রোজা তাকে অবাক করে দিয়ে মিষ্টি হেসে তার গলা জড়িয়ে ধরে বলে উঠল। আচ্ছা, আগে দুটো চোখ বন্ধ করুন। আহমেদ একটু অবাক হলো, পরক্ষণে চোখ বন্ধ করলো, যেন কোনো এক চমকের অপেক্ষায় রয়েছে। রোজা এবার ধীরে ধীরে তার ঘাড়ে হাত রেখে মুখটা নিজের দিকে টেনে আনলো। বেশ ভয়ও লাগছিল তার। নিজ থেকে হুঁশ থাকা অবস্থায় সে কখনোই এমন করেনি। অনেক সাহস আর অগাধ ভালোবাসা নিয়ে সে আহমেদের ঠোঁটে নিজের ঠোঁট চেপে রাখলো আর ছোট্ট এক চুমু দিল। ন্যানো সেকেন্ডের মধ্যে আবার সরিয়ে আনলো ঠোঁট। কিছুক্ষণ পরে আহমেদ চোখ খুলে ভ্রু কুঁচকে বলল। এটা কি হলো? এত ছোট চুমু কেন? রোজা একটু অসহায় ভঙ্গিতে বলল। একটু দিয়েই কাজ চালান, আমার এখন হাত পা কাঁপছে। বাসায় গিয়ে বড়সড় একটা দেবো, প্রমিস। আমি দিতে না চাইলেও জোর করে নিয়ে নেবেন। আহমেদ মুচকি হেসে রোজার কপালে স্নেহের চুমু দিয়ে বলল। ঠিক আছে, প্রমিস ধরে রাখলাম। বলেই আহমেদ সব চকলেট এনে রোজার হাতে তুলে দিল আর বলল। আমি একটু আসছি। চকলেট পেয়ে রোজা অনেক বেশি খুশি হয়ে গেল, আর খুশিতে আহমেদের গালে আবার ছোট্ট একটা চুমু এঁকে দিল। আহমেদ সেই মুহূর্তটাকে অনুভব করে মুচকি হেসে কেবিন থেকে বেরিয়ে গেল, আর রোজা চকলেট নিয়ে খুশিতে ভরে উঠল। আহমেদ কেবিন থেকে বেরিয়ে কিছু দূর যেতেই চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। কিছুটা বিভ্রান্তিতে পড়ে সে সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে যেতেই দেখতে পেল রিয়াদ অহনাকে ধমকাচ্ছে। অহনা মাথা নিচু করে আছে, আর আশেপাশে সবাই মুখ ঝুলিয়ে চোখ খিচে বন্ধ করে আছে। আহমেদ দ্রুত গতিতে গিয়ে রিয়াদকে পেছন থেকে আটকে দেয়। কি হচ্ছে রিয়াদ? হসপিটালে এভাবে চেঁচামেচি করছো কেন? আহমেদকে দেখে রিয়াদ একটু দমে গেল। সবাই বিনয়ী ইশারায় তাকালো। রিয়াদ এরপর অহনার দিকে চোখ রেখে আহমেদকে উদ্দেশ্য করে বলল। স্যার, আপনি জানেন না এই মেয়েটা কীরকম বোকামি করছে। আহমেদ ভয়ে জুবুথুবু হয়ে গুটিয়ে থাকা অহনার দিকে এক পলক দেখে বলল। কি করেছে? তিশা এবার বলে উঠল।
স্যার ওই জাবেদ রায়ান দার্জিলিং থেকে বাংলাদেশের সীমানা পার হয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। আজ রাতেই মধ্যেই পালিয়ে যাবে। আহমেদ অবাক হয়ে বলল। জেবাকে রেখে পালাবে? রিয়াদ এবার অহনার দিকে চোখ পাকিয়ে আহমেদকে বলে উঠল। না স্যার, জেবাকে নাকি জাবেদ পেয়ে গিয়েছে, আর ওই খবর আমাদের অহনা ম্যাম এখন দিল। অথচ 2 ঘন্টা আগেই জেবা ওইদিকে কনককে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। কথাটা শোনা মাত্র আহমেদের মাথায় বাজ ভেঙে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিয়ে নিজেকে ধাতস্থ করল সে। এরপর জোরে হাঁক ছেড়ে ডাকল। সৌরভ, সৌরভ। নাহিদ এবার মিনমিন করে বলল। স্যার, সৌরভ ভাই আকরাম স্যার এর সাথে দেখা করতে গিয়েছে। হোয়াট? আমাকে বলে যায়নি কেন? তৃষা বলল। স্যার আপনি ম্যামের কাছে ছিলেন, তাই উনি ভাবলো আমরা কিছু করতে পারি কিনা, কিন্তু ইতিমধ্যে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আহমেদ একটা বড় শ্বাস ছেড়ে বলল। জাবেদের লোকেশন কোথায়? অহনা একটা ঢোক গিলে বলল। স্যার এখনো ঢাকাতেই আছে, এখনো ঢাকা থেকে বের হয়নি। আর আমরা চাইলে দার্জিলিংয়ের পথেই ওকে আটকাতে পারি। হঠাৎ করে রিয়াদের ফোনে একটা কল আসলো। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালে রিয়াদ বলে। সৌরভ কল দিয়েছে স্যার। আহমেদের ইশারায় এবার রিয়াদ কলটা ধরে। ও পাশে কি কথা হলো ঠিক বোঝা গেল না, কিন্তু রিয়াদের রাগান্বিত অভিব্যক্তি কমতে শুরু করলো। ফোনটা কানের কাছে চেপে ধরে উৎফুল্লে বলে উঠল। সত্যি? ওকে ওকে, হ্যাঁ আমি স্যারকে বলছি। ম্যামকে বলার লাগবে না, স্যারকে বলছি। বলেই কল কাটল রিয়াদ। আহমেদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। কি হলো রিয়াদ? রিয়াদ সবার দিকে এক পলক তাকিয়ে বড় এক শ্বাস ছেড়ে আহমেদকে উদ্দেশ্য করে বলল। স্যার, জাবেদ রায়ান খানকে এনকাউন্টার করার সরকারি অর্ডার এসে গেছে। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আহমেদ বেশ চমকে গেল যেন। হোয়াট? সত্যি? কে বলল? রিয়াদ হাসি মুখে বলল। সৌরভ স্যার, আকরাম স্যার আর সৌরভ মিলে সমস্ত প্রমাণ এবার একদম ওপর মহলে নিয়ে গেছে। ওই শালা এসিপি অভিজিৎ আর এসআই ফারুক খানকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন আকরাম আর স্যার বললেন জাবেদের খেলাটা আমাদেরকে শেষ করতে। সবাই যেন মুহূর্তেই খুশি হয়ে গেল। অহনা আর তিশা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। আহমেদ কিছুক্ষণ অবাক হয়ে তাকালো, পরে সফলতার হাসি হাসল। এরপর রিয়াদ আর নাহিদকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সবাই খুশির মুহূর্তটা পার করল, কিন্তু এরপর আহমেদ এবার চিন্তিত স্বরে বলল। কিন্তু আমি রোজাকে রেখে এখন যাব কি করে? তখনই পেছন থেকে এক দৃঢ় মেয়েলি কণ্ঠে ভেসে আসলো কিছু কথা। মুহূর্তেই পুরো পরিবেশ থমকে যায়। পেছনে দাঁড়িয়ে আছে রোজা, যে কয়েক ঘন্টা আগেও গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিল। এখন হাসপাতালের ঘরের বাইরে দাঁড়িয়ে এবং তার চোখে একরকম দৃঢ়তা আর সাহস ফুটে উঠছে। পেছন থেকে রোজার এইরকম দৃঢ় কণ্ঠ শুনে আহমেদ পেছনে না ঘুরে চোখ বন্ধ করে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলে উঠল। শিট! রিয়াদ প্রথমেই রোজার দিকে বিস্মিত চোখে তাকিয়ে থাকে। সে অবাক হয়ে ভাবে, এত তাড়াতাড়ি কিভাবে ম্যাম উঠে আসতে পারল। অহনা মেকি হেসে কিছুটা আতঙ্কিতভাবে রোজার দিকে তাকিয়ে বলেন। ম্যাম আপনি উঠে আসলেন কেন? সবার চোখেই বিস্ময়, উদ্বেগের মিশ্র প্রতিক্রিয়া ফুটে ওঠে। রোজার এই উপস্থিতি এবং তার সাহসী কণ্ঠ যেন এক মুহূর্তেই পুরো পরিবেশকে বদলে দেয়। সবার মধ্যেই এক ধরনের অন্যরকম আলো নিয়ে আসে। আহমেদ এবার তাড়াতাড়ি এগিয়ে এসে রোজাকে ধরে ফেলে। তার চোখে গভীর উদ্বেগ আর অস্থিরতা। সে রোজার দিকে তাকিয়ে বলে। তুমি কেন এলে রোজা? তুমি তো অসুস্থ, বেড থেকে উঠছো কেন? কিন্তু রোজা দৃঢ়তা বজায় রেখে আহমেদের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে। আপনারা সবাই কি ভেবেছে আপনি আমাকে কিছু না বলে এই পরিকল্পনাটা করলেন কিভাবে? এতগুলো সত্যি আমার কাছ থেকে লুকাতে চাইছিলেন? আপনি অন্তত খুব ভালো করেই জানেন জাবেদকে শেষ করার দায়িত্বটা আমি নিজে নিতে চাই, আর আমাকে রেখে আপনারা চলে যেতে চাইছিলেন। আহমেদ চুপ হয়ে যায়। বুঝতে পারে রোজার শক্ত মানসিকতা, কোনোভাবেই তাকে থামানো যাবে না। সে বলতে চায়, রোজা তুমি অসুস্থ, এই অবস্থায় কিভাবে যাবে? কিন্তু তার কথা মুখেই আটকে যায়।
রোজার দৃঢ় মনোভাব তার চেহারায় স্পষ্ট। রোজা কোনো বাধা না মেনে আবার বলে, আমি এক্ষুনি রেডি হয়ে বের হচ্ছি। আপনি দ্রুত হসপিটাল থেকেই আমার রিলিজের ফর্মালিটি পূরণ করে নিন। আমি পুরোপুরি ঠিক আছি। আহমেদ প্রথমে রোজাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোজার দৃঢ় চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে অবশ্যই যাবে। সে গভীর শ্বাস নিয়ে অবশেষে মেনে নেয় এবং বলে, তাহলে তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে ফর্মালিটিসগুলো পূরণ করছি। এরপর সে ধীরে ধীরে বেরিয়ে যায়। জানে রোজাকে আজ থামানো সম্ভব নয়। রোজা দ্রুত গতিতে কেবিনে পা বাড়ালে আহমেদ এবার রিয়াদকে কিছু একটা ইশারা করলে সবাই মাথা নেড়ে করিডর থেকে বাইরে চলে যায়। করিডোরের বাইরে এসে রিয়াদ দ্রুত ফোনটা তুলে সৌরভকে কল করে। রিং বাজতে না বাজতে সৌরভ ফোন ধরে নেয়। রিয়াদ একদম সোজাসাপটা ভালেই বলে, সৌরভ, আকরাম স্যারকে বলো যে মেমো যাচ্ছে। সৌরভ আতঙ্কের সাথে বলে, ম্যাম আসছে মানে? ম্যাম এই অবস্থায় কিভাবে আসবে? ওইভাবে যাবে, কিছু করার নেই। ম্যাম এমনিতেই অনেক নাচুরবান্দা, আর ম্যামের কথাগুলো সত্যি। ম্যাম তো নিজের হাতে জাবেদের এনকাউন্টার করতে চেয়েছিল। যেহেতু এনকাউন্টার করার জন্য সরকারিভাবে অর্ডার চলে এসেছে, তাহলে ম্যামের যাওয়াই উচিত। আর তাছাড়া ম্যাম এখন আগে থেকে একটু সুস্থ। সৌরভ বলল, আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। বলে কল কাটতে গেলে রিয়াদ তড়িঘড়ি করে বলে উঠল, আর হ্যাঁ সৌরভ, তুমি দ্রুত হসপিটালে গাড়ি পাঠিয়ে দাও, আর আর পুলিশ টিম রেডি করতে বলো। ঠিক আছে। বলেই কল কাটলো। এই মুহূর্তে আর দেরি করার কোনো সুযোগ নেই। একটি পুরনো ঘরের কোণে ছোট্ট আলো জ্বলছে, আর সেই আলোতে জাভেদ রায়ান ব্যস্ত হাতে ব্যাগ গোছাচ্ছে। তার পাশে মাথায় আঘাত নিয়ে হতবিহ্বল জিহ্বা গুটিয়ে বসে আছে। আতঙ্কিত কণ্ঠে সে জিজ্ঞাসা করে, মামা, আমরা এখন কোথায় যাব? জাভেদ কিছুটা অস্থির ভঙ্গিতে উত্তর দেয়, আগে প্রাণটা বাঁচিয়ে নে, যত দ্রুত সম্ভব দেশে ছাড়তে হবে। ওই শালা এসআই আর এসিপি একটাও ফোন ধরছে না। নিশ্চয়ই কোনো একটা বড় ঝামেলা হয়েছে, এই কারণেই ফোন ধরছে না তারা। আমার খুব ভয় করছে জেবা, সময় থাকতেও বেরিয়ে পড়া দরকার। জেবা তবু ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কিন্তু মামা, রাস্তায় যদি আমাদেরকে ধরে ফেলে? জাভেদ তীক্ষ্ণ কণ্ঠে বলে, চিন্তা করিস না, কিছুই হবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আর রোজাও তো এখন হাসপাতালে, আমাদের ঠেকাতে পারবে না। কথাগুলো বলে সে সব জিনিস দ্রুত ব্যাগে ভরে নেয়। ব্যাগ গুছিয়ে নেওয়া শেষ হলেই সাবধানতা অবলম্বনের জন্য সে একটি ট্রাকের ব্যবস্থা করে, যাতে তাদের চলাফেরায় কেউ সন্দেহ না করে। তার এখন মূল উদ্দেশ্য সীমানা পেরিয়ে দেশের বাইরে চলে যাওয়া। রাতের নিস্তব্ধতায় বড় মেন রোড ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে একটি পুরনো ট্রাক। ট্রাকের ভেতরে জাভেদ রায়ানের মুখে গভীর উত্তেজনার ছাপ। জেবা পাশে কুকড়ে বসে, তার মুখে আতঙ্ক স্পষ্ট। জাভেদের চোখে অস্থিরতা। এক মুহূর্ত সে নিশ্চিন্ত থাকতে পারছে না। হঠাৎ পাশে থাকা তুহিনের দিকে ঘুরে জাভেদ চিৎকার করে উঠল, তোদের মতো গদর্ব আমি কখনোই দেখিনি। খবরটা আগে দিলে কি মরে যেতে? এসআই আর এসিপি যে গ্রেফতার হয়েছে, সেটা এত দেরিতে জানাবার কি ছিল? তুহিন কাপা কণ্ঠে জবাব দিল, বস, আমাদেরও তো কিছু জানানো হয়নি, উপরে অনেক চাপ ছিল। জাভেদ চেঁচিয়ে বলল, চুপ কর, এখন তোর অজুহাত শুনতে চাই না। তোদের কারণে আমি আজ এই অবস্থায়। তোদের থেকে ওই হাঁটুর বয়সী মেয়ে রোজার আন্ডারের কাজ করা ছোট ছোট ছেলে মেয়েগুলো অনেক বুদ্ধিমান। ওইটুকু বয়সী ছেলে মেয়েগুলোকে আমাকে নাস্তানাবুদ করে ছাড়লো। চারপাশে পথঘাটের নিস্তব্ধতা ভেদ করে শুধুমাত্র ট্রাকের ইঞ্জিনের গর্জন আর জাভেদের গালাগালির শব্দ ভেসে আসছে। গাড়িটি এখন রয়েছে দার্জিলিং থেকে বাংলাদেশের সীমান্তে যাওয়ার ঠিক আগের পথটি। এই বিশেষ রাস্তাটি হলো মিরিক ভ্যালি পাস, যেখানে চারপাশে কুয়াশাচ্ছন্ন নীরবতা, পাহাড়ের নিস্তব্ধতা এবং শুধুমাত্র ট্রাকের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই নির্জন রাস্তায় আলোর চিহ্ন খুবই কম। চারদিকে গাছপালা, পাথর আর কুয়াশার ঘন আবরণ। প্রাকৃতিক সৌন্দর্য একপাশের কাঁটা ছোপের মধ্যে লুকিয়ে। চারদিকে পাহাড়ের বুকে যেন গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। পাহাড়ের উঁচু নিচু রাস্তা,
মাঝে মাঝে ঘন কুয়াশায় আচ্ছাদিত, যেন কোনো এক অপরিচিত পৃথিবীতে চলে এসেছে। ঠিক এখানে, এই নির্জন পথে জাভেদ রায়ান তার জীবনের সবচেয়ে বড় পালানোর পথে আছড়ে পড়েছে। পেছনে সে রয়েছে বাংলাদেশ, সামনে অপেক্ষা করছে মুক্তি। এখন একটি মুহূর্ত যেখানে একটি ভুল তার মৃত্যু নিশ্চিত করবে। জাভেদ তার ট্রাকের সিটে বসে এক হাতে জেবার হাত চেপে অন্য হাতে ফোন ধরে রেখেছে। তার চেহারা বেঁকে গেছে এক ধরনের আতঙ্কে। এমনকি তুহিন আর ড্রাইভারটাও বুঝতে পারছে আজ কিছু একটা ত্রুটি হতে যাচ্ছে। জাভেদ জানে কিছুই আর পালানো সম্ভব নয়। তার মনে হয়েছে এমন এক জায়গায় পৌঁছচ্ছে যেখানে ফেরার কোনো পথ আর নেই, কিন্তু সে গা ভাসাতে চায়। নিজের রক্তের দাম, নিজের নিরাপত্তা আর সেই ভাগ্যের ওপর নির্ভরশীল। জাভেদ তার ট্রাক নিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার শেষ পর্যায়ে পৌঁছেছে। রাস্তা শুরু হয়ে এসেছে, যেন আরেকটু গেলে সীমান্তের প্রান্ত। হঠাৎ 3 কিলোমিটার দূর থেকে একটা গাড়ি আসতে শুরু করেছে তার দিকে। এটা দেখে সারা শরীর অবশ হয়ে আসছে জাভেদের। পেছনে তীব্র গতি নিয়ে চলে আসছে এক কালো গাড়ি, আরও গাড়ি। এই এক মুহূর্তে গাড়িগুলির সংখ্যা বেড়ে গেছে। এগুলো কি? আত্মবিশ্বাস হারিয়ে নিজের গা ঠান্ডা হয়ে আসছে। তারা কি জানে তার অবস্থান? যতটা সময় নেওয়া সম্ভব ছিল সে ট্রাক নিয়ে চলতে থাকে। তবে এটাই ছিল তার শেষ সুযোগ। সামনে আরও কিছু মাইল, তারপর সীমানা পেরিয়ে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা। কিন্তু তার উপর তাকিয়ে সবাই দাঁড়িয়ে। জাভেদ নিজের ট্রাকের গতি বাড়িয়ে দেয় এবং ড্রাইভারকে বলে রাখে যদি সামনে কাউকে দেখতে পায় কোনো রকমের চিন্তাভাবনা না করে যেন তার ওপর দিয়ে ট্রাক উঠিয়ে দেয়। কিন্তু সে জানে অতটা সহজ নয়। মিরিক ভ্যালি পাসের প্রথম মোড় থেকে তাকে পিছু হটানো যাবে না। তখনই জাভেদের চোখে পড়ে সামনের পেছনে কালো গাড়ি ছড়িয়ে পড়ে। গাড়িগুলির ফাঁক ফোকরে বেরিয়ে আসছে আরও কিছু কালো স্যুটে সজ্জিত ব্যক্তি। রাস্তাটি হঠাৎই বন্ধ হয়ে যায়। মিরিক ভ্যালির পাশে রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে তার কাটা দিয়ে এবং চারপাশে রয়েছে অসংখ্য কালো গাড়ি। কিছু কিছু গাড়ি থেকে বোঝা যাচ্ছে এগুলো পুলিশের গাড়ি, কিন্তু বাকি গাড়িগুলো কিসের সেটা বোঝা বড় দায়। প্রতিটি গাড়ি থেকে দ্রুত নামছে একের পর এক অস্ত্রধারী, যাদের নেতৃত্বে রয়েছে আহমেদ, রোজা এবং বাকি সকলে। আহমেদ, রোজা, রিয়াদ, নুরা, অহনা, তিশা, নাহিদ, আকরাম চৌধুরী সবাই সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে। শুধু সৌরভ ভয়ে গুটিয়ে রিয়াদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। অস্ত্র চালানোর কোনো অভিজ্ঞতা নেই তার। তারা একে একে গাড়ি থেকে নেমে আসছে। তাদের চোখে রুদ্ধশ্বাস, খুনে ক্ষুধা আর চেহারায় দৃঢ় প্রত্যয়ের বার্তা। তাদের সামনে দাঁড়িয়ে একটাই ভাবনা, এবার আর কাউকে ছাড়বে না। আর জাভেদকে শেষ করতেই হবে। ব্লক করা রাস্তায় জাভেদ এবং রোজা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, যেন প্রস্তুতি নিচ্ছে এক চূড়ান্ত যুদ্ধের জন্য। তাদের চোখে এক ধরনের আতঙ্ক বা উদ্বেগ নেই, শুধু দৃঢ়তা এবং প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা। সামনে যে ক্ষণটি আসছে তার ঠিকঠাকভাবে পার করতে হবে। রোজার সোজা দৃষ্টি আর আহমেদের চেহারায় অদ্ভুত এক শীতলতা, যেন দুজনেই জানে যে এই মুহূর্তে পরিণতি আসন্ন। পেছন থেকে দূরে একটা আলো ভেসে ওঠে, প্রথমে ছোট, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। ট্রাকের আলো। তাদের চোখে যেন কোনো সন্দেহ না থাকে। তারা একে অপরের দিকে তাকিয়ে সামান্য বাঁকা হাসে, অবিশ্বাস্যভাবে তৃপ্ত, যেন তারা জানে শিকার কাছে চলে এসেছে। আহমেদ আর এক মুহূর্তের জন্য ঠান্ডা চোখে রোজাকে দেখে এবং আকরাম চৌধুরীকে দিকে ইঙ্গিত করে বলে, পেছনে সরে যান, সবাই নিজেদের পজিশন নিয়ে নিন। সবাই যার যার মতো নিজেদের পজিশন নিয়ে নেয়, অথচ রোজার চোখে এক ধরনের অদৃশ্য শক্তি, এক ধরনের শীতল অথচ শক্তিশালী মুহূর্তের ঘোষণা। সে সোজা দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় আহমেদকে উদ্দেশ্য করে বলে, জেবাকে কি আমি মারবো নাকি আপনি? এটা শুনে আহমেদ একটু মুচকি হাসে। তার চোখে যেন এক ধরনের দ্বন্দ্ব, আবার এক ধরনের দ্বিধা, কিন্তু সে উত্তর দেয় একদম ঠান্ডা গলায়, জেবা যেহেতু তোমার প্রাণপ্রিয় স্বামীকে এতদিন ধরে সিরিয়াস করার চেষ্টা করেছে, বলতে গেলে রীতিমতো তোমার কাছ থেকে তোমার ভালোবাসার স্বামীকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তাই একজন আদর্শ দায়িত্বশীল স্ত্রী হিসেবে তার চ্যাপ্টারটা তোমারই দেখা উচিত।
রোজার মুখে এক মুহূর্তের জন্য চ্যালেঞ্জের হাসি ফুটে ওঠে। সেই হাসি যেন তার অন্তরীণ শক্তি, তার আত্মা এবং মনোভাবের প্রমাণ। আহমেদও তার কিছুটা ক্ষোভ, কিছুটা বিদ্রুপ এবং কিছুটা অবকার হাসি দিয়ে উত্তর দেয়। দুজনের মধ্যেই এমন এক অদ্ভুত সমঝোতা তৈরি হয়, অথচ তা তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধের চিহ্নও নয়, বরং এক ধরনের অপার চ্যালেঞ্জের বোঝাপড়া, যেখানে তারা একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝে নেয়। জাভেদ জানে এই রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে, রাস্তায় কোনো জায়গা নেই পালানোর। একটা গভীর শ্বাস নিয়ে সে জানে এখানে আর কেউ চলে যাবে না। ট্রাকের কাছ দিয়ে জাভেদ স্পষ্ট দেখতে পাচ্ছে রোজাকে। কিছুটা বিভ্রান্তিতে পড়ে গেল সে। এখন রোজার হসপিটালে থাকার কথা। সে তো ভেবেছিল এখনো হয়তোবা সে মরার পথে রয়েছে। রোজা এবার অদূরে থাকা জাভেদের চোখে চোখ রেখে তাকে ঠান্ডা মেজাজে বলল, ইউ আর জাস্ট ফিনিশড মিস্টার জাভেদ রায়ান খান। আহমেদের চোখে প্রচণ্ড দৃঢ়তা, রোজার মুখে কঠিন অঙ্গীকার। আজ জাভেদকে রেহাই দেওয়ার প্রশ্নই আসে না। সব কিছু নীরব থাকলেও চারপাশের প্রত্যেকের চোখে ধরা পড়েছে দৃঢ় সংকল্প। রিয়াদ, নুরা, অহনা, তিশা, সৌরভ, নাহিদ এবং আকরাম চৌধুরী সবাই জাভেদকে অবরুদ্ধ করার জন্য নিজেদের অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। টেনশনে রেশে কেঁপে উঠছে পরিবেশ, আর পেছনে নীরবতা ক্রমেই ভারী হয়ে উঠছে। জাভেদের চোখে দিশেহারা ভয়। তার পরিকল্পনা যেন এখানে সে থমকে গেছে। তার সামনে, তার পেছনে, চারিদিকে বন্ধন, আর একমাত্র অপেক্ষা কেবল সেই শেষ নির্দেশের, যেটি এলে সমস্ত নিষ্পত্তি চূড়ান্ত হবে। জাভেদ এবার স্তম্ভিত হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে আতঙ্কের ছাপ হলো। এরপর কি করবে কিছু বুঝতে না পেরে দিশেহারা হয়ে কাঁপতে কাঁপতে সে ট্রাক ড্রাইভারকে বলল, কিন্তু ট্রাক ড্রাইভার যে অন্ধকারে সব কিছুই ভিন্নভাবে দেখতে পাচ্ছিল, বুঝতে পারল না আশেপাশে কি হচ্ছে। সে শুধু জানত তার সামনে একটা রাস্তা আছে যেখানে তার চলে যেতে হবে। তাই ট্রাকটা গতি বাড়িয়ে দিল। এদিকে আহমেদ জাভেদের ট্রাকের গতি বেড়ে যেতে দেখে বাঁকা হেসে দ্রুত পকেট থেকে রোজার বন্দুক বের করল। তার চোখে ভয় নেই, শুধু এক ধরনের সিদ্ধান্ত। এক মুহূর্তের মধ্যে সে রোজার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে জানান দিল এবার সে নিজেই করবে। রোজা তার অদ্ভুত আত্মবিশ্বাসী ভঙ্গিতে আহমেদের হাত থেকে বন্দুকটা হাতে নিয়ে তীর্যকভাবে সেটি ধরল। তার এক হাতে বন্দুক আর অন্য হাতে তাকে ধরা আহমেদ। যেভাবে তার চোখে নির্ভীকতা ছিল, ঠিক তেমনই সে ট্রাকের চাকার দিকে লক্ষ্য করে ট্রিগার চাপল। বন্দুকের গুলির শব্দে রাস্তা প্রতিধ্বনিত হয়ে উঠল। গুলি সরাসরি ট্রাকের চাকা লক্ষ্য করে আঘাত আনল। এক মুহূর্তের জন্য ট্রাকটা থমকে গিয়ে হালকা ঝাঁকুনি খেয়েছে। তারপর ট্রাকটি এক পাশ ঘুরে গেল। পাশে রাখা বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পুরো ট্রাকটি উল্টে গেল। ট্রাক ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই একের পর এক কাঁচ ভেঙে জাভেদ এবং জেবা ট্রাকের জানলা দিয়ে বাইরে ছিটকে পড়ল। তবে ট্রাকের তলায় পড়ে রইল তুহিন আর ড্রাইভার। রাস্তায় পিচ ডালা আর অন্ধকারের মধ্যে তারা গড়াগড়ি খেয়ে গেল অদ্ভুত এক ধ্বংসের মধ্যে। ধ্বংসস্তূপের ভেতর তাদের শরীর গড়িয়ে চলে, যেন তারাই ছিল এই সমাপ্তির অংশ। জেবার মাথায় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। এই পুরো মুহূর্তে আহমেদ এবং রোজার চোখে এক ধরনের অর্জন ছিল, যেন তাদের পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু একদিকে মনে হচ্ছিল কিছু একটা হয়তো শেষ হয়ে গেল। এটা ছিল শুধু প্রথম পদক্ষেপ। রোজা এখন পুরোপুরি প্রস্তুত। নিজের খোলামেলা চুলগুলো কেমন করে এক দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে একপাশে সোজা করে বাঁধতে বাঁধতেই এগিয়ে যেতে থাকে। প্রতিটি পদক্ষেপে তার মধ্যে এক অনাবিল দৃঢ়তা প্রকাশ পাচ্ছিল। চুল বাঁধা হয়ে গেলেই তার চোখে এক অদ্ভুত শক্তি এবং সাহস, যেন সে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। তার দৃঢ়তা এবং স্ট্রং পার্সোনালিটি দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে গর্বিত হয়ে উঠল। রোজার এক একটা পদক্ষেপ যেন পুরো পরিবেশে এক ঝিলমিল বা ঝলক সৃষ্টি করেছিল। কোনো কিছুতেই তাকে থামানো যাবে না। এদিকে জাভেদ যে এখন রাস্তায় পড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে, রোজার দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে ছিল ভয়, এক ধরনের অপ্রকাশিত অবস্থা। রোজা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসলো।
বন্দুক হাতে। তার পদক্ষেপে কোনো ঝামেলা ছিল না। প্রত্যেকটা পদ যেন আগের মতো না, বদলে গিয়ে এক ভয়ঙ্কর দৃঢ়তা আর অদৃশ্য শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রোজা এগিয়ে আসতে আসতেই বন্দুকের ট্রিগারটা ঠিক করে নিল। এবার আরো গম্ভীর এবং সিদ্ধান্তপূর্ণ। রোজা যখন সোজা তার দিকে এসে হাঁটু গেড়ে বসে, তখন যেন সময় থেমে গেল। রোজা তার প্রিয় প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে, মুখে এক অবর্ণনীয় রাগ এবং তৃপ্তি নিয়ে বলল, আহারে, কি একটা অবস্থা! বিশ্বাস কর, বাপের বয়সে একটা লোককে খুন করতে না আমার বেশ খারাপ লাগছে। রোজার কথা শুনে এদিকে আহমেদ বাঁকা হাসে। জাভেদ রক্তাক্ত হয়ে পড়ে থাকা অবস্থায় কোনো কথা বলার আগেই রোজা তাকে থামিয়ে দিল। কিছু বলা দরকার নেই, খবরদার কিছু বলবি না। এখন তুই কাতর কণ্ঠে কিছু বলবি, অসহায় হয়ে আমার কাছ থেকে ক্ষমা চাইবি এবং আমি গলে গিয়ে তোকে ছেড়ে দেব। এরকম ভাবনা করিস না। তার চোখের মধ্যে সেই উত্তপ্ত প্রতিশোধের আগুন জ্বলছিল, যেন সেই মুহূর্তটা দীর্ঘদিনের পরিকল্পনা এবং অপেক্ষার ফলে ছিল। এদিকে কাছে দাঁড়িয়ে থাকা আহমেদ, রিয়াদ, তিশা, অহনা, নাহিদ, নুরা, সৌরভ সবাই রোজাকে দেখে যেন এক সৃষ্টির সাক্ষী হচ্ছিল। তাদের মুখে ছিল এক ধরনের তৃপ্তি এবং আনন্দ, কেননা রোজার এই মুহূর্তে প্রাপ্ত প্রতিশোধের ঝিলিক তাদেরও অনুভব হচ্ছিল। তারা প্রত্যেকেই নিজের অজান্তেই রোজার দৃঢ়তায় মুগ্ধ হয়ে তাকিয়েছিল। রোজা আবার বলতে শুরু করে, আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেললি, একবারও ভাবিসনি একটা মেয়ে হয়ে আমি এরপর কি করব? ভাবিসনিস তুই আমার কথা? তোর হৃদয়ের একটু মায়া দয়া নেই? মাঝে মাঝে তো খুব ইচ্ছে করে, জানিস তো, তোর বুকটা কেটে হৃদয়টাকে দেখতে আসলে কি দিয়ে তৈরি তুই। রোজার চোখে অশ্রু ছিল না, কিন্তু তার কণ্ঠে যা ছিল তা ছিল এক গভীর বিষাদ, এক বিরাট ক্ষোভ আর এক অবর্ণনীয় ক্ষত যা সে বয়ে বেড়াচ্ছিল। তার কথাগুলো যেন এক একটি তীরের মতো মনের ভেতর গিয়ে বিঁধে যাচ্ছিল। রোজা এবার অজ্ঞান হয়ে পড়ে থাকা জেবার দিকে তাকিয়ে হাতের বন্দুকটা বুড়ো আঙুলে স্লাইড করতে করতে বলে উঠল, এখন আমিও পারতাম যেবার সামনে তোকে শেষ করে দিতে, ওই একই ইতিহাস আবারও পর্যালোচনা করতে পারতাম আমি, কিন্তু না, আমি করব না। আমি জানি কষ্টটা, অনুভূতিটা। জাভেদ দুর্বল চোখে তাকিয়ে শুনতে লাগলো রোজার কথা। রোজা বলল, চিন্তা করিস না, যেবাকে আমি কিছুই করব না, ও তো নির্দোষ। রোজার এই কথা শুনে এবার আহমেদ প্রকোজকে বলল, নির্দোষ মানে? এতদিন ধরে এত কিছু করেও এই মেয়ে নির্দোষ? রোজা আবারও বলে, যে বাজা করেছে সবকিছু আবেগের বশে আর হিংসার বশবর্তী হয়ে কাজ করেছে। ওকে আমি ছেড়ে দেব, কিন্তু তোকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারছি না। বিশ্বাস কর, আমার মা বাবার আত্মা শান্তি পাবে না যে। একটু থেমে রোজা আবারও বলল, আচ্ছা, তুই আমার মাটাকেও কেন মেরেছিস? এবার জাভেদ, আহমেদ সহ আশেপাশে থাকা সবাই যেন চমকে গেল। রোজার মাকেও তাহলে জাভেদ খুন করেছে? আহমেদ রোজাকে উদ্দেশ্য করে বলল, রোজা, এসব কি বলছো তুমি? রোজা চোখ মুছে বলল, হ্যাঁ আহমেদ, ঠিকই শুনেছেন। এই লোক শুধুমাত্র আমার বাবাকেই না, আমার মাকেও হত্যা করেছে। সবাই যেন চমকের ওপর চমক খাচ্ছে। আহনা এবার বলে উঠল, মানে কিভাবে? এটা আপনি কিভাবে জানলেন ম্যাম? রোজা এবার জাভেদের দিকে তাকিয়ে বলল, আমি তো জানতাম আমার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথচ এই লোকটা আমার মাকে হত্যা করেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আহমেদ? আমি এটা জানতে পেরেছি মাত্র কয়েকদিন আগে, যেদিনে আমার পুরোনো বাড়িটা পুড়ে গিয়েছিল। সেদিন আমি ওই বাড়িটা থেকে আংশিক পুড়ে যাওয়ার একটা ডায়েরি খুঁজে পেয়েছিলাম। আমার বাবার ডায়েরি ছিল সেটা, আগে খেয়াল করিনি। ওই ডায়েরিটা পড়ে আমি জানতে পেরেছি যে এই লোকটা আমার মাকেও মেরেছে। সবাই যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কথা বলতে ভুলে গেল সবাই। জাভেদ এবার এলোমেলো দৃষ্টি ফেলল। রোজা তার বাবাকে হারিয়েছে এবং সেই ক্ষত সেই বয়স থেকে তার মধ্যে অগণিত ভয়াবহ স্মৃতি হিসেবে জমেছিল। তার মধ্যে সে আরেকটা ধামাচাপা দেওয়া খবর পেয়ে গেল। রোজা কাঁদতে পারল না, কারণ তার কাছে সেই চোখের পানি, সেই কষ্ট এক অদ্ভুত শক্তিতে পরিণত হয়েছিল। কিন্তু আজ এই মুহূর্তে সে জানতো এটা তার প্রতিশোধ নেওয়ার সময়। রোজা তার চোখে রাগ আর বিষাদ নিয়ে
জাভেদের দিকে তাকিয়ে বলল, যাই হোক, আমি আমার মায়ের হত্যা নিয়ে তোকে কিচ্ছু বলবো না, কারণ সেই সময় আমি ছোট ছিলাম এবং কেন তুই আমার মাকে মেরেছিস আমি সেটা জানতে পারিনি। কিন্তু তুই জানিস না জাভেদ, কতটা ভালোবাসার ছিল আমার বাবা। তোর কাছে হয়তো তিনি শুধুই একজন মানুষ, একটা পুতুল যাকে খুন করা যায়, কিন্তু আমার কাছে তিনি ছিলেন আমার পৃথিবীর, আমার স্বপ্ন, আমার সমস্ত কিছু। তুই তাকে খুন করে শুধু আমায় নয়, আমার পুরো পৃথিবীটাকে মেরে ফেলেছিস। বিশেষ কর আহমেদ নামক মানুষটা যদি না থাকতো, তাহলে আমি আসলে নিঃস্ব হয়ে যেতাম। তার কণ্ঠে প্রচণ্ড রাগ ছিল, কিন্তু তার মধ্যে এক অভূতপূর্ণ ব্যথা ছিল। রোজার মুখে তখন তীব্র ক্রোধের পাশাপাশি এক ভীষণ শূন্যতা ছিল, যেখানে তার বাবার অভাব যেন আশ্রে পড়ছিল। আমি কি জানতাম ছোটবেলায় যে আমাকে আগলে রাখতো, যে আমাকে সারা জীবন ভালোবাসলো, সেই বাবা তাকে এমন ভাবে তোর হাতে তুই তার জীবনটা কেড়ে নিয়েছিস, এবং তোর মতো একটা অমানুষ সেই একই হাতে আমার হৃদয়কে পিষে দিয়েছে। রোজার কণ্ঠে যেন এক অভিশাপ ছিল, সেই অভিশাপ যা বহু বছরের প্রতিশোধের ফলস্বরূপ এসে পড়েছিল। তুই যে সেদিন আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছিলিস, তাতে আমি তো শুধু একটা জীবন হারাইনি, আমি হারিয়েছি আমার বিশ্বাস, আমার পৃথিবী, আমার সব কিছু। তোর মতো একটা লোকের হাত থেকে এমন মৃত্যু তো আমার বাবা কোনোদিনই কল্পনা করেনি। রোজার কথাগুলো যেন এক ভয়ঙ্কর সত্য বলছিল। তার এই কথা শুনে পৃথিবীর যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। জাভেদ যে এতদিন নিজেকে শক্তিশালী মনে করছিল, সে যেন এক মুহূর্তের জন্য তার তীক্ষ্ণ চোখের সামনে অসহায় হয়ে পড়ল। রোজা যখন কথাগুলো বলছিল, তখন তার গলায় যে মুচড়ে আসা ক্ষোভ ছিল, সেটা যেন তাকে আরও ভেঙে ফেলছিল। রোজার অভ্যন্তরীণ যন্ত্রণা, তার হারানো বাবা, আর সে অপূরণীয় শূন্যতা, এই সব কিছু এক সুরে মিশে তার কথায় প্রতিধ্বনিত হচ্ছিল। তার হাতে বন্দুকটা ছিল, কিন্তু তার শব্দের মধ্যে যা ছিল তা ছিল কোনো শক্তি নয়, বরং প্রতিশোধের চূড়ান্ত পরিণতির ঘোষণা। এখন আমি কেবল একটাই কাজ করতে চাই জাভেদ, আমি তোর মতো মানুষকে মুছে ফেলতে চাই, যাতে তোর মতো জানোয়ার আর কখনো কারো কাছ থেকে তাদের প্রিয় মানুষগুলোকে কেড়ে নিতে না পারে, আঘাত করতে না পারে। তুই যে তোর ক্ষমতার মধ্যে বাবাকে হত্যা করেছিলিস, তাতে তোর প্রাপ্য আজকের এই মুহূর্ত। রোজা শ্বাস আটকে চোখের কোণে ঝুলে থাকা তীব্র আবেগকে আটকাতে চেষ্টা করছিল। আজকের দিনটি তার জন্য এক নতুন জন্ম, এক নতুন শক্তি ছিল, যেটি ছিল তার বাবার রক্তের প্রতিশোধ। তার চোখের সে তীব্র দৃষ্টি, শব্দের সে তীব্রতা, এক শ্রুতিপূর্ণ প্রতিশোধের প্রতিফলন ছিল। রোজার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন বহু বছরের প্রতিশোধের বোঝা নেমে গেছে। তার চোখের কোণে ছিল এক অদ্ভুত শক্তি এবং তার মধ্যে সে দৃঢ়তা, যা তাকে এই পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছিল। রোজা হঠাৎ করে চোখ মুছে হাঁটু গড়িয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক আত্মবিশ্বাসের উজ্জ্বল দীপ্তি। সে এক পলক হাসল এবং আহমেদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, অবশেষে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আহমেদ। আহমেদ দূর থেকে রোজাকে পর্যবেক্ষণ করছিল। তার চোখে সেদিনকার আবেগ, তার ভালোবাসা আর তার সমর্থন ছিল। রোজার ওই হাসি, ওই দৃঢ়তা, সব কিছু যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলো। সে আসলে কি কাজ করতে যাচ্ছে তা বুঝতে পারছে, কিন্তু তার দৃষ্টিতে যে এক অদ্ভুত শান্তি ছিল, তাতে সব কিছু যেন ঠিকঠাক হবে এমন অনুভূতি হলো। রোজা আশেপাশে থাকা সবার দিকে একবার করে তাকালো। অহনা, তিশা, সৌরভ, রিয়াদ, নুরা, নাহিদ, তারা প্রত্যেকে এই যাত্রায় তার সঙ্গে ছিল। এক একজন তার পাশে এসে দাঁড়িয়েছিল, মানসিক শক্তি যোগাচ্ছিল, সাহায্য করছিল, যতটুকু সম্ভব সাহস জুগিয়েছিল। সবাই তাকে একটা শক্তি দিয়েছে, এবং রোজা তাদের দিকে কৃতজ্ঞতা চোখে তাকিয়ে যেন অনুমতি চাইছিল, একটু সাহস, যেন সে পুরোপুরি একাই এই কাজটি করতে পারবে। নাহিদ তাড়া দিয়ে বলল, ম্যাম, কেন অপেক্ষা করছেন? শুভ কাজে দেরি করতে নেই, শেষ করে দিন তো। শুধু শুধু সময় নষ্ট করছেন, উড়িয়ে দিন। তার কথায় রোজা এক মুহূর্তের জন্য দৃষ্টিভঙ্গি বদলালো, যেন পুরোপুরি প্রস্তুত হয়ে গেল তার চোখের পাতা বন্ধ করে। সে প্রথমে নিজের বাবার কথা মনে করে নিল, যেন এক লম্বা শ্বাস ফেলল, মনের মধ্যে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা অনুভব করল। তারপর
রোজা যেন নিজেকে প্রস্তুত করে বন্দুকের ট্রিগার টেনে দিল। কোনো রকম দেরি যেন করতে চাইল না। প্রথম গুলি, তারপর পর আরও গুলি যেন তার পুরো শরীরে প্রবাহিত হয়ে যাওয়ার মতো। মুহূর্তে জাভেদের শরীর ঝাঁঝরা হয়ে পড়ল। রোজার চোখের সামনে তার বাবা, তার হারানো পৃথিবী, এগুলো সবই রক্তের স্রোতের মতো প্রবাহিত হচ্ছিল। এদিকে যারা দাঁড়িয়ে ছিল তারা সবাই এক অবিশ্বাস্য শান্তি অনুভব করেছিল, যেন একটা দীর্ঘ সময়ের অস্থিরতা সমাপ্ত হয়েছে। রোজা গুলি করতে করতে একে একে প্রতিটি লক্ষ্যে পৌঁছাচ্ছিল, আর তার শরীরও যেন আরেকটি অজানা শক্তির বশবর্তী হয়ে যাচ্ছিল।